দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইয়েমেনে হামলায় তেল আবিবের চরম বিপর্যয়, ইসরায়েলে অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। গাজার ক্ষুধা সংকট থেকে শুরু করে বেন গুরিয়নের সফল হামলা, ইসরায়েলিদের মধ্যে বাড়ছে ক্ষোভ। তুর্কি আকাশে তালা, কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল। বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঘুরে গেল আবুধাবিতে। ভারতের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদকে জানাবে পাকিস্তান। এবং তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছি না, বললেন ট্রাম্প। ইয়েমেনে হামলায় তেল আবিবের চরম বিপর্যয়, ইসরায়েল অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। ইসরায়েল আকাশ প্রতিরক্ষা বাহিনীর একাধিক ব্যর্থ প্রচেষ্টা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বিরচিত হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের 4 স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রোববার এই ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরের কেন্দ্রে আঘাত আনে। ইসরায়েলি দৈনিক ইয়দিও তাহরানত জরুরি সেবা সূত্রে জানিয়েছে, এ হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। হামলার পর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বেন গুরিয়নে হামলার পর মাটিতে 25 মিটার গভীর গর্ত তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ইয়েমেনে হামলার পর আতঙ্কে 30 লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলের ফ্লাইট বাতিল করেছে। গাজার ক্ষুধা সংকট থেকে শুরু করে বেন গুরিয়নের সফল হামলা, ইসরায়েলিদের মধ্যে বাড়ছে ক্ষোভ। গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে আক্রমণ বাড়িয়ে এবং সিরিয়ায় আগ্রাসন চালিয়ে ইহুদিবাদী সরকার এই অঞ্চলকে নিরাপত্তাহীনতা এবং মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ফিলিস্তিনে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী অপরাধযোগ্যে নিন্দা জানিয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছে। 2025 সালে 18 মার্চ থেকে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার উপর নতুন করে ব্যাপক আক্রমণ এবং এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে অবরোধ শুরু করে। পাস্টুরের রোববার এক প্রতিবেদন অনুসারে ফিলিস্তিনি আল হক ইনস্টিটিউটের পরিচালক শাওন জাবারিন ইহুদিবাদীদের ক্রমবর্ধমান অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে গাজাকে নরক হিসেবে বর্ণনা করেছেন, যা 60 দিনের তীব্র অবরোধ, পরিকল্পিত অনাহার এবং বন্ধ ক্রসিংগুলোর মুখোমুখি। জাবারিন আরো বলেন, ক্ষুধার দানব হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং শিশু, অসুস্থ এবং গর্ভবতী মহিলারা বিপদের মধ্যে রয়েছে। গাজা উপত্যকা সরকারি তথ্য অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবাতা এই বিষয়ে বলেন, দখলদাররা 29টি দাতব্য কেন্দ্রে এবং 37টি খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ফিলিস্তিনের জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফও গাজা উপত্যকায় মানবিক সংকটের বিষয়ে সতর্ক করে বলেছেন, ব্যাপক অপুষ্টি কয়েক ডজন শিশুর জীবন কেড়ে নিয়েছে এবং শত শত গর্ভবতী মহিলার জীবন হুমকির মুখে ফেলেছে। আবু খালাফের মতে, সাম্প্রতিক দিনগুলোতে অপুষ্টিতে কয়েক ডজন শিশু মারা গেছে এবং 1000-এরও বেশি গর্ভবতী মহিলা ঝুঁকির মধ্যে রয়েছেন। গাজা এবং পশ্চিম তীরে অপরাধের বৃদ্ধি। গাজা যুদ্ধ পুনরায় শুরু হওয়ার 48তম দিনে ইসরায়েলি সরকারের হামলার ফলে খান ইউনিসে 6 জন ফিলিস্তিনি শহীদ হন এবং জাবালিয়া ও আল-মাওয়াসিতে কয়েক ডজন লোক আহত হন। প্যালেস্টাইনের মুক্তির জন্য পপুলার ফ্রন্ট গাজার বিশৃঙ্খলার জন্য ইহুদিবাদী সরকারকে দায়ী করে ঘোষণা করেছে, দখলদাররা গাজা পুলিশের উপর বোমা হামলা চালিয়ে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিচ্ছে। এই ফ্রন্টের জনসুরক্ষা কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। পশ্চিম তীরে জেনিন এবং তুলকারমে হামলার ফলে 22,000 লোক বাস্তুচ্যুত হয় এবং 106টি ভবন ধ্বংস হয়। ইহুদিবাদী সরকারের অপরাধের প্রতি ইয়েমেনি প্রতিরোধের প্রতিক্রিয়া। ইসরায়েলি সরকারের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার সকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইসরায়েলি সূত্র জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিব অধিকৃত জেরুজালেম এবং পশ্চিম তীরের বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে হাইটস ফ্রি এবং থার্ড নামে দুটি প্রতিরক্ষা
ব্যবস্থা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে এবং ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াইয়া সারি এ বিষয়ে বলেছেন, এই আক্রমণ আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। সারি জোর দিয়ে বলেন, গাজার অপরাধ বন্ধ এবং অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেন প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। ইহুদিবাদীদের সামরিক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ সংকট। ইসরায়েলি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ইহুদিবাদী সরকার সেনা ঘাটতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে গাজা যুদ্ধ সম্প্রসারণের জন্য 60,000 রিজার্ভ সৈন্যের আহ্বান সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ইয়দিও তাহারানত এই প্রসঙ্গে লিখেছেন, অনেক সৈন্য তাদের চাকরি ত্যাগ করছে এবং তাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইহুদিবাদী বন্দীদের পরিবারও বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে মন্ত্রিসভা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করে বন্দীদের জীবন বিপন্ন করার অভিযোগ তুলেছে। তারা বলল, বন্দীদের বাঁচানোর একমাত্র উপায় হলো নেতানিয়াহুর মন্ত্রিসভা উৎখাত করা। এছাড়া রাফা এক বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 4 জন আহত হয়। জেরুজালেম পোস্টে জানিয়েছে 2023 সাল অক্টোবর থেকে 849 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং 5,806 জন আহত হয়েছে 1973 সালের পর থেকে, এক নজিরবিহীন পরিসংখ্যান। তুর্কি আকাশে তালা, কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল। তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি, বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোববার 4 মে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ধরনের জটিলতা এবারই প্রথম নয়। এর আগে 2024 সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজারবাইজান অনুষ্ঠিত জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন। পরে জানা যায় সেই সিদ্ধান্তের নেপথ্যেও তুর্কি আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল। প্রসঙ্গত, আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত। সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি নেতারা বাকু সফর করেন। তবে তুরস্ক এই পথ বন্ধ করে দেওয়া ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা। কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শীতল বা বৈরী হওয়ায় তা নিরাপদ কিংবা সহজ নয়। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনের সাথে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এই অঞ্চলে ভূরাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চল দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরো জটিল হয়ে উঠছে, যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার। এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঘুরে গেল আবুধাবিতে। ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আবুধাবিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। রোববার 4 মে ইসরায়েলের প্রধান বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পিটিআর বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-139 তেল আবিবে অবতরণ করার 1 ঘন্টারও কম সময় বাকি থাকার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের radar24.com এর তথ্য অনুসারে বিমানটি যখন আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তখন জর্ডানে আকাশসীমায় ছিল। এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি আবুধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করেছে এবং শিগগিরই দিল্লিতে ফিরে আসবে। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট আজ সকালে বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার পর আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি আবুধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করে এবং শিগগিরই তা দিল্লিতে ফিরে আসবে। এতে আরো জানানো হয়, দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল 6 মে পর্যন্ত স্থগিত থাকবে। মুখপাত্র আরো বলেন, এতে আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিব থেকে আমাদের কার্যক্রম তাৎক্ষণিক
তাৎক্ষণিকভাবে 6 মে পর্যন্ত স্থগিত থাকবে। আমাদের কর্মীরা গ্রাহকদের সহায়তা করছেন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এদিকে রোববার ইসরায়েলি পুলিশের জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে দেশটির প্রধান বিমানবন্দরে পাশে গিয়ে পড়ে। এতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে প্রচন্ড ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিরাই হামলার দায় স্বীকার করেছে। ভারতের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদকে জানাবে পাকিস্তান। ভারতের আগ্রাসী পদক্ষেপ ও প্ররোচনার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করবে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 22 এপ্রিল অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে, তবে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের উত্তেজনা বেড়েই চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য কার্যকরী স্বাধীনতা প্রদান করেছেন। অপরদিকে নয়াদিল্লির যে কোনো দুঃসাহসিক কাজে দ্রুত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জাতিসংঘ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখারকে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাক পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ভারতের আক্রমণাত্মক কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে পাকিস্তানের নিরাপত্তা পরিষদকে অবহিত করবে। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার জন্য ভারতের অবৈধ পদক্ষেপের কথা পাকিস্তান বিশেষভাবে তুলে ধরবে। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের কথা ভাবছি না, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আগে কোনো রাগঢাক ছাড়াই কথা বললেও এবার তা অস্বীকার করে বলেছেন এমন কোনো চিন্তা ভাবনা করছেন না তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেউই 2 মেয়াদের বেশি দেশের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। কিন্তু ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পরপরই তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুযোগ করে দিতে সংবিধানের 22তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব দিয়েছিলেন রিপাবলিকানের কংগ্রেস সদস্য। টেনেসি থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত অ্যান্ডি বোগলসের প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মোট 3 মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা 2 মেয়াদে থাকতে পারবেন একবারই। এরপর মার্চে ট্রাম্প তৃতীয় মেয়াদ এমনকি চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট হতে চাওয়া নিয়ে মোটেই মজা করছেন এবং এমন কিছু উপায় আছে যার মাধ্যমে এটি করা যায় বলে মন্তব্য করে এ পদে আরেক মেয়াদে থাকতে চাওয়ার জল্পনা উস্কে দিয়েছিলেন। যদিও তখন কোনো পরিকল্পনার কথা ট্রাম্প উল্লেখ করেন। তবে এবার ট্রাম্প বলেছেন অনেকেই তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা বিবেচনা করার অনুরোধ জানালেও তিনি এমন কিছু করার কথা ভাবছেন না। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানিয়ে বলেন, আমি 8 মেয়াদে দায়িত্ব পালন করার প্রেসিডেন্ট হব, 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকা হয়ে যাবে। আমি সবসময় এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। সাক্ষাৎকারটি রোববার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। বিবিসি জানায়, প্রেসিডেন্টের কোম্পানি দ্য ট্রাম্প অর্গানাইজেশন আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে এখন থেকেই ট্রাম্প 2028 লেখা হেড বিক্রি করছে। এতে 2029 সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদ শেষের পর আবার তিনি প্রেসিডেন্ট থাকার চেষ্টা নিতে পারেন বলে জল্পনা বাড়ছে। তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলছেন, অনেকে 2028 সালে হ্যাট বিক্রি করছে, তবে এমন কিছু করার দিকে আমি তাকিয়ে নেই। আমি যতদূর জানি আপনার এটি করার এখতিয়ার নেই।